তাহলে শুরুতে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের যেই পড়ালেখার কন্ডিশনটা, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমি আর কতটুকু পড়লে পরে আমার জায়গাটা ডেভেলপ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মানে আইএলটিএস এর কতগুলো ধারা আছে, আমরা এটা বলতে গেলে সবার জন্য কঠিন হয়ে যাবে। সহজে আমরা যেটি বলি সেটি হচ্ছে একদম সিম্পল ভাষায়, হ্যাঁ, যে আইএলটিএস এর জন্য রিডিং, লিসেনিং, স্পিকিং এবং হচ্ছে কি রাইটিং, এই চারটা সেকশনে ওরা হচ্ছে মার্কিং করে। এখানে একটা পরীক্ষা দিতে হয়, এটা পরীক্ষা দেওয়ার আগে একটু রেজিস্ট্রেশন করে নিতে হয়। তারপরে হচ্ছে ওইখানে এই চারটা বিষয়ের উপর পরীক্ষা দেয়। তো সেখানে ব্যান্ড স্কোর আছে, সেখানে 6 থেকে বা 5 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্য দিয়ে একটা হচ্ছে মার্কিং করা হয় যে সে লিসেনিং এ কত পেলো, স্পিকিং এ কত পেলো, এভাবে। তো এখন আমরা অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো না জেনে অল্প সময়ের প্রিপারেশনে আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাই তখন আমাদের পরীক্ষাটা আমাদের মানে স্কোর তোলাটা খুব টাফ হয়ে যায়। তো আজকের আলোচনাটা আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, যে আমরা আসলে কিভাবে আমরা শিখবো বা আমাদের ভোকাবুলারি গুলো আমরা কিভাবে রপ্ত করবো। আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। তো আমরা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা যদি ইংরেজিটা শিখি, কিভাবে শিখি আমরা একটু আপনাদের হোয়াইট বোর্ডটা শেয়ার করে নেই, তাহলে বোধ হয়। হ্যাঁ, তাহলে আমরা আপনাদের অনেক সময় একটা বিষয় থাকে যে আমরা আসলে ভাষাটা কোন পদ্ধতিতে শিখবো। আমরা শুরু থেকে আপনাদেরকে বলে এসেছি যে আমরা আপনাদের জন্য লিসেনিং এর মধ্য দিয়ে আমরা ভাষাটা শিখবো। যেমনটা আপনারা আমাকে এখন শুনছেন, ঠিক তেমনি আমরা আবার ভিজুয়াল এই বিষয়গুলো যখন একদিক থেকে দেখবো আবার শিখবো। তো লিসেনিং ক্ষেত্রে আমরা যদি মানে ল্যাঙ্গুয়েজটা যদি আমরা লিসেনিং এর মাধ্যমে বা শোনার মাধ্যমে শিখি তাহলে আমাদের বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে মানে আমরা প্রথম যদি বেনিফিটটা বলি তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন, হ্যাঁ, নট জাস্ট রিটেন। অর্থাৎ এর মাধ্যমে আমি কি বলতে চাচ্ছি, এর মাধ্যমে বলতে চাচ্ছি ভাষাটা আমাদের মুখ থেকে আসে, বলতে হয়। মানে আমাদের লেখা লেখা আমরা কেউ ভাষাটা বলি না, তাই না? আমরা একজন আরেকজনের সাথে যে যোগাযোগটা করি, যোগাযোগটা আমরা কিসের মাধ্যমে করি? শুনে শুনে করি। একজন আমাকে একটা কথা বলে সেটা আমি কান দ্বারা শুনি, তারপরে কিন্তু আমি রিপ্লাইটা দিই। তো ফলে আমার বই পড়ে পড়ে কিন্তু আমি ভাষাটা শিখতে পারবো না। কারণ হচ্ছে আমাকে রেসপন্স করতে হবে, আমি যেটি শুনবো সেটির আবার আমার প্রতি উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যখন আহ আমরা কেন শোনার বিষয়ে আপনাদেরকে খুব বেশি ইমফেসিস দিচ্ছি, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন নট জাস্ট রিটেন। এটা হচ্ছে একটা মুখে বলা হয়, এটা কোনো লিখিত আকারে কিন্তু থাকে না। তারপরে হচ্ছে দা কনটেক্সট, হ্যাঁ, এরপর হচ্ছে কি কনটেক্সট, অথবা আমরা এটা বলতে পারি অর কাইন্ড অফ সিচুয়েশন হোয়ার ইট ইজ ইউজ, ঠিক আছে। যেমন আপনারা জানেন যে ভেঙে যাওয়া, হ্যাঁ, আমরা বাংলার ক্ষেত্রে যদি বলি যে আমরা কি কখনো কাপড়টা বলি যে কাপড়টা ভেঙে গেছে? জি না, আমরা কি বলি? কাপড়টা ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে। আবার আমরা কি বলি? পাতিলটা ছিঁড়ে গেছে। জি না, ভেঙে গেছে। আমরা কি বলি? পাথরটা ভেঙে গেছে। ভেঙে গেছে। তাহলে এক একটা শব্দ মানে ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া উভয়টাই কিন্তু নষ্ট হওয়াটা বোঝায়, তাই না? কিন্তু উভয়টা নষ্ট হওয়া বুঝাইলেও আমরা কিন্তু একই শব্দ সব জায়গায় কিন্তু আমরা ব্যবহার করি না। তাহলে কোনটা কোন জায়গায় ব্যবহার করব এটি আমার বোঝার জন্য, এটি আমার শেখার জন্য জরুরি হচ্ছে কি আমাকে শোনা। হ্যাঁ, আমি যত বেশি এটা শুনতে পারবো তত আমি এটা মানে বুঝতে পারবো যে আমার এটা কি হবে। এরপরে আমরা লিসেনিং এর ক্ষেত্রে আরেকটা যে সুবিধা পাই সেটি হচ্ছে হাউ ইট ইজ
ইউজড, অর্থাৎ এটা কিভাবে আমার ব্যবহার হয়েছে। ঠিক আছে, আমরা যে আপনাদের 7টা স্ট্রাকচার পড়িয়েছি, সেখানে আমরা একটা শব্দ শিখাইনি, আপনাদের একটা গঠন শিখিয়েছে, তাই না? যেটাকে আমরা বলি কোলোকোশন। ঠিক আছে, হাউ ইট ইজ ইউজড, অর্থাৎ এই একটা শব্দের সাথে আর একটা শব্দ যে কালেকশনটা, যেমন হচ্ছে সাউন্ডস ইজ গুড, তাই না? তাহলে আমরা যদি শুধু সাউন্ড পড়ি তাহলে হবে না, সাউন্ডস ইজ গুড এটা কোন প্রেক্ষিতে বলতে হয় সেটা আমরা কিন্তু শুনে শুনে রপ্ত করতে পারি। তাহলে আমরা কথা বলছি যে আমাদের শোনার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া দরকার এবং এটি কেন জরুরি সেই বিষয়ে। এরপরে হচ্ছে আমরা যখন ল্যাঙ্গুয়েজটা শুনে শুনে শিখবো, তারপরে আমাদের যে সুবিধাটা আসবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন। ঠিক আছে, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশন, অর্থাৎ আমাদের এই যে শব্দগুলো, ইংরেজি শব্দের উচ্চারণটা, যেমন বিউটি বাট হয়, তাই না? তাহলে আবার পিউটি পুট কেন? এখন এই বিষয়গুলোর কোনো কি নাই, ব্যাখ্যা নাই। এটা ওরা এইটাকে বাট বলেছে, এটাকে পুট বলেছে, অথচ বিউটি বাট হলে পিউটি পাট হওয়ার কথা, অথবা পিউটি যদি পুট হয় তাহলে বিউটি বুট হওয়ার কথা, কিন্তু আমরা দেখি যে কোনোটা হচ্ছে বাট, কোনটা হচ্ছে পুট। তাহলে এই শব্দগুলা আমরা যত বেশি লিসেনিং আমি ক্লিয়ার হবে আমার বোঝাটা, তখন তো আমার প্রোনাউন্সিয়েশনটা কি হবে, আমার কিন্তু ক্লিয়ার হবে। তো সেই জন্য আমাদের তাহলে লিসেনিং দিয়ে আমরা কেন ভাষাটা শিখবো, এটি হচ্ছে আমি আপনাদেরকে কিছু বিষয় বললাম যে আমাদেরকে ভাষাটা মুখী বলতে হবে, তাহলে আমি যেটা শুনবো সেটা কি আবার আমার রিপ্লে করতে হবে, ফলে আমার দেখে দেখে পড়ে পড়ে কিন্তু আমার সেটা হবে না, ফলে আমি শুনে শুনে আমাকে ইউজ টু হতে হবে যে সে যে কোশ্চেনটা করবে সে কোশ্চেনটার অ্যান্সার আমাকে দিতে হবে। নাম্বার 2 আমরা বলেছি যে এটার কনটেক্সট, অর্থাৎ কোন প্রেক্ষিতে আমাকে বলা হচ্ছে, হ্যাঁ এখানে কি বসবে, তো সেটি আর কি, এখানে ভেঙে যাওয়া নাকি ছিঁড়ে যাওয়া নাকি কেটে যাওয়া কোনটা আমি ব্যবহার করব, অর্থাৎ মানে আমার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হবে, সেটি কিন্তু আমি শুনে শুনে শিখতে পারবো। এরপরে আমরা বলছি যে হাউ ইট ইজ ইউজড, আমি যেই ওয়ার্ডটা মানে জানি, যে বাক্যটা জানি, সেই বাক্যটা আমি কোথায় প্রয়োগ করব, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আমরা শুনে শুনে শিখতে পারবো। আর আরেকটা সুবিধা বলেছি, শুনে শুনে আমাদের ভাষা শেখার সুবিধা হচ্ছে আমি কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মানে ভাষাগত দক্ষতাটা আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের যেটি পরামর্শ সেটি হচ্ছে আমরা এই শেখাটাকে, আজকের এই যে আপনারা আরবি পড়ছেন বা এই যে ইংরেজি পড়ছি আমরা, এই পুরো ব্যাপারটাকে আমরা যদি মানে খুব প্রেশার আকারে নেই তাহলে আমাদের শেখাটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা মনে করি যে এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে আপনি শিখবেন, এটা কি, ইটস নট হার্ড ওয়ার্ক। ঠিক আছে, আপনি এটাকে হার্ড ওয়ার্ক হিসাবে নিলে হবে না যে আমাকে প্রতিদিন সকালে জাগতে হবে, অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, মানে সিরিয়াসলি না, মানে আমি হ্যাঁ মজা করে, হ্যাঁ এটা তো একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে তো আরো অনেকে আছে, আমি উঠি, আমি মানে এখানে গেলে তো একটু ভালো লাগে, এরকম প্রশান্তি নিয়ে যারা গ্রুপটাতে জয়েন করবেন বা যারা মানে বোঝার চেষ্টা করবেন তার ভালো লাগবে। আর যে মনে করবেন যে না আমাকে তো অনেক বেশি একে বুঝি না, আমাকে বুঝতে হবে, মানে খুব বেশি নিজেকে প্রেসার দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি আহ এটা যতটা না হার্ড ওয়ার্ক তার চেয়ে বেশি হচ্ছে ফান ওয়ার্ক। ঠিক আছে, আপনি মানে মজা করে করে শিখবেন। আমরা এই যে একটু মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে দু একটা ডকুমেন্টারি দেখাই, তারপরে হচ্ছে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে আমরা একটু মজা করে করে শিখবো। তারপরে হচ্ছে আপনি যখন এগুলো পড়াটা পড়েন, আপনি 30 মিনিট পরে একটা কি করতে পারেন, ব্রেক নিতে পারেন। তো এইভাবে করে করে আমরা কিন্তু আমাদের মানে পড়ার ক্ষেত্রে বা শোনার ক্ষেত্রে আমরা কিন্তু একটা এরকমের মানে রুটিন বা ডেইলি একটা বিষয় কিন্তু আমরা মেনটেন করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা ওয়ার্ড গুলো আমরা কিভাবে শিখবো সেটি একটা বিষয়, সেটা নিয়ে আপনারা অনেক সময় কোশ্চেন করেন যে আমরা আসলে ওয়ার্ড গুলো কিভাবে পারবো, স্ট্রাকচার গুলো কিভাবে পারবো। সেক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে যে আমরা যদি ওয়ার্ড গুলো শিখি, লার্ন ওয়ার্ডস বাই টপিক অর বাই থিম। প্রথম পরামর্শ হচ্ছে আপনাদের কি নোট
আছে কেউ কাছে, কেউ কি নোট করছেন? সুযোগ থাকলে তারা কিন্তু নোট করবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এই পর্যন্ত যা বলে জি স্যার, নোট করে প্র্যাকটিস করি একটা হ্যাঁ, পেজের ভিতরে সবগুলা লেখা জি জি অর্থ সহ। জি জি থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ হচ্ছে কি মানে এটা খুব জরুরি। হ্যাঁ, আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ এটা তো রেকর্ড পাওয়া যাবে অথবা এটা তো শুনলামই, কিন্তু এটা কিন্তু আমাদের আসলে মেমোরি। এখানে একটা খুব সাইন্টিফিক খুব থিওরি আছে, ঠিক আছে? সাইন্টিফিক থিওরিটা হচ্ছে খুব মজার। সেই মজার থিওরিটা কি? মজার থিওরিটা হচ্ছে যে আমরা প্রতিদিন যা পড়বো এটার 100%-এর মধ্যে 70% আমরা ভুলে যাব। বুঝা গেছে? তাহলে আমরা প্রতিদিন যা শিখবো এর মধ্যে 100%-এর 70% আমরা কি করব? ভুলে যাব। এটা বলছে আমাদের সাইন্টিফিক স্টাডি। এখন আমি যদি 70% ভুলে যাই তাহলে আমার এটার সলিউশনটা কি হবে? আমার সলিউশনটা হবে আমাকে আবার রিভিউ করতে হবে, ঠিক আছে? আমি যে পড়াগুলো আমি পিছনে পড়ে এসেছি এই পড়াগুলো যখন আমি আবার রিভিউ করব তখন কিন্তু আমার মানে এই যে ভুলে যাওয়াটা সেটা কিন্তু আমি আবার রিকভার করতে পারবো। তো সেজন্য আমরা বলছি আপনাদেরকে যে পড়ার ক্ষেত্রে গতকালকে আমরা মনে হয় বলেছিলাম যে পড়ার ক্ষেত্রে আমাদের গতিটা হচ্ছে সিঁড়ির গতি না, যে আপনি নিচতলা থেকে উঠছেন একদম আপনি পাঁচতলা চলে যাবেন, সেটা না। আপনি নিচতলা থেকে দুইতলা উঠছেন আবার নিচতলায় পড়ে যাবেন, আবার উঠতে হবে, এরকম যখন আপস অ্যান্ড ডাউন, ঠিক আছে? ভুলে যাব আবার মনে রাখার চেষ্টা করবো, পড়বো, তখন কিন্তু আমরা আসলে এটি পারবো। তাহলে আমি এইমাত্র যেটি নিয়ে কথা বলেছি যে আমরা এটাকে মানে হার্ড ওয়ার্ক হিসাবে নিব না, আমরা এটাকে ফান ওয়ার্ক হিসাবে নিব। তারপরেও আমরা হচ্ছে 30 মিনিট বা 40 মিনিট পর পরে আমরা হচ্ছে কি করব, একটু বিরতি দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা কিভাবে ওয়ার্ডগুলা মুখস্থ করতে পারি, তাই তো? তাহলে ওয়ার্ডগুলো মুখস্থ করার ক্ষেত্রে আমরা বলেছি যে আপনাদেরকে থিম বেসিস, হ্যাঁ, আমাদেরকে থিম বেসিস কি করতে হবে, মুখস্থ মানে আমাদের এইগুলা লিখতে হবে। তো থিম বেসিস আমি কিভাবে লিখবো? থিম বেসিস লেখার ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, যেমন ধরেন আপনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বডি না, এই বডিটা আমি যদি চিত্র অঙ্কন করে তারপরে হচ্ছে এটা হেড, এইটা লেগ, এটা হচ্ছে আর এভাবে যদি আমরা মানে ক্লাসিফিকেশন করে ফেলি, অথবা আমি যদি মানে কিছু ফল নিয়ে আজকে পড়াশোনা করি অথবা কিছু ফুল নিয়ে পড়ি, এভাবে যদি আমি একটা টপিক বেস বা আমি আজকে শুধু এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে আমি পড়লাম, বা আজকে আমি শুধু গ্লোবালাইজেশন নিয়ে আমি পড়লাম, এভাবে আমরা এক একটা টপিক অথবা একটা থিম ধরে ধরে আমরা কি করব, আমরা শব্দ অর্থটা পড়ার চেষ্টা করব। এরপরে আমরা যেটি করব, মেক গুড নোটস, ঠিক আছে? প্রথম হচ্ছে আমরা লার্ন ওয়ার্ডস বাই টপিক অর বাই থিম। আমরা কিভাবে পড়বো? লার্ন ওয়ার্ডস বাই টপিক অর বাই থিম। 2 নম্বরে আমাদের পরামর্শ হচ্ছে মেক গুড নোটস। আমি যেটা যেটা মানে পড়বো সেটা আবার নোট করব। নোট করার ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় মাথায় রাখবো। প্রথমত 1 নম্বর বিষয় হচ্ছে নোট করার ক্ষেত্রে আমাকে এই ওয়ার্ডের শব্দের গ্রামারটা জানতে হবে। দা গ্রামার অফ দা ওয়ার্ড। সেটা কিভাবে জানবো? আমরা যখন ডিকশনারিতে ওয়ার্ডটা সার্চ দিব তখন ডিকশনারি, আপনারা কলিন্স ডিকশনারি আছে বা এরকমের বেশ কিছু ডিকশনারি বা যে কোনো ডিকশনারি যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে এই ওয়ার্ড যেটা আমি সার্চ দিচ্ছি সেই শব্দটা এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এগুলো কিন্তু ওই শব্দ অর্থের পাশে দেয়া থাকে, বা ওই শব্দটার পরে কি প্রিপোজিশনটা হবে সেটা কিন্তু ওইখানে দেয়া থাকে। তাহলে আমি যখন শব্দটা শিখবো সাথে সাথে কিন্তু আমি এই গ্রামারটাও শিখে ফেলবো, ঠিক আছে? তাহলে আমি যে নোট করার ক্ষেত্রে আমরা প্রথম বললাম যে শব্দ অর্থ মুখস্থ করার ক্ষেত্রে লার্ন ওয়ার্ডস বাই টপিক অর বাই থিম, আমরা শব্দটা শিখবো কোনো একটা বিষয়ে ভিত্তিক অথবা কোনো একটা বস্তু ভিত্তিক, এবং আমরা সেই শব্দটার একটা নোট তৈরি করব। সেই নোটের মধ্যে কি কি থাকবে? এই শব্দটার গ্রামারটা কি, বাক্যের গ্রামারের কথা আমরা বলিনি, আমরা শব্দের গ্রামারটা বলছি, সেটা আমরা
ডিকশনারি থেকে আমরা পেয়ে যাব। 2 নম্বরে আমাদেরকে লিখতে হবে দা মিনিং, শব্দটার অর্থটা কি। ঠিক আছে, এই মিনিং এর ক্ষেত্রে আইসা আমরা আবার যেটা করব, ওই যে একটা শব্দ শিখবো সেই শব্দটার সিনোনেম, সমর্থবোধক শব্দ, ঠিক আছে, এবং অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ, এই দুইটা আমরা কিন্তু লিখব। তারপরে হচ্ছে ওই শব্দটার 3 নম্বরে আমরা যেটি করব সেটি হচ্ছে ইউজফুল কোলোকেশন। ইউজফুল কোলোকেশনটা আমরা আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে গ্রামারটাও কিভাবে করতে হয় এটিও আপনাদেরকে একটু উদাহরণ সহ দেখাবো। আপাতত আমি বললাম যে আপনাদের শেখার ক্ষেত্রে তাহলে শব্দ আমরা কি করব, থিম ভিত্তিক আমরা শব্দ অর্থ শিখবো এবং আমরা নোট করব। নোট করার ক্ষেত্রে আমরা 3টা বিষয়ে আমরা 4টা বিষয় মাথায় রাখবো। এর মধ্যে একটা হচ্ছে গ্রামার অফ দ্য ওয়ার্ড, দ্য মিনিং, ইউজফুল কোলোকেশন। কোলোকেশনটা হচ্ছে যে আপনার আমরা যেমন স্ট্রাকচার গুলো করেছি একটার সাথে আর একটা কানেক্টেড, ঠিক এরকমের এই শব্দটা আর কি কি সাথে কানেক্টেড হতে পারে সেরকম মানে কিছু শব্দ আমরা শিখবো। ইউজফুল কোলোকেশনটা আমরা আপনাদেরকে আরো উদাহরণ সহ দেখাবো। এরপর হচ্ছে স্যাম্পল ফ্যারেজ, হ্যাঁ, ওই শব্দটার দ্বারা মানে একগুচ্ছ শব্দ কিভাবে হয় সেই ফ্যারেজটা আমরা শিখবো। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। জি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, জি, ইনশাল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা কিভাবে শব্দগুলা শিখবো এবং অল্প শেখার মধ্যে আমরা কিভাবে বেনিফিটেড হব, ঠিক আছে। তাহলে আমি বললাম যে এগুলোকে আমরা মজা হিসাবে নিব, যে ঠিক আছে আমি আজকে 5টা নতুন শব্দ শিখি। নতুন শব্দ শিখলে তারপরে এক একটা শব্দের আমরা কি শিখবো, এটার গ্রামার, শব্দের গ্রামার। আমরা ডিকশনারিতে শব্দের গ্রামারটা দেখবো, যে এটা নাউন, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা কি ভার্ব, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে। আমাদের প্রত্যেকটা ডিকশনারিতে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা হয়তো কখনো ডিকশনারিটা নেড়ে চেড়ে দেখি নাই, অথবা অনলাইনে কলিন্স ডিকশনারি থেকে শুরু করে অনেকগুলো ডিকশনারি আছে, ঠিক আছে, আমরা সেগুলোতে সার্চ দিলে আমরা সেখানে দেখে ফেলবো। এরপরে আমরা দেখবো যে এই শব্দের সাথে কি ধরনের মানে প্রিপোজিশন যুক্ত হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু ওখানে আমরা পেয়ে যাবো। এরপরে আমরা লিখবো মিনিং, এটার অর্থটা কি। অর্থটার আবার সমর্থবোধক শব্দগুলো আমরা দেখে নিব, যে এটার সমর্থবোধক আর কি কি শব্দ আছে। এরপরে আমরা ইউজফুল কোলোকেশনটা আমরা করব। ইউজফুল কোলোকেশন হচ্ছে এই শব্দটা দ্বারা আর কি কি যুক্ত হয়, ঠিক আছে, এই শব্দটা দ্বারা, যেমন হচ্ছে আমরা একটা শব্দ শিখলাম রাইস, ঠিক আছে, তারপরে মানে হইতে পারে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে হইতে পারে ভেজিটেবল রাইস, তারপরে এরকমের যে আরো অসংখ্য শব্দের সাথে যে যুক্তগুলো, এগুলোকে বলে কোলোকেশন, ঠিক আছে। আমরা কোলোকেশনটা আপনাদের উদাহরণের মাধ্যমে আমরা আরো দেখাবো। এরপরে আমরা বললাম যে ওই যে শব্দটা আমি শিখেছি, এই শব্দটা দ্বারা আমি আবার স্যাম্পল ফ্যারেজ তৈরি করার চেষ্টা করব। আর এরপরে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা যে শব্দটা শিখলাম সেই শব্দটা আমরা আবার 4টা জিনিসে প্রয়োগ করব। প্রথম হচ্ছে ওই শব্দটাকে আমি লিসেনিং, ওই শব্দটা দিয়ে কোনো একটা লিসেনিং আমি শুনবো, যে লিসেনিংটা শুনলে ওই শব্দটা আমি শুনতে পাবো, ওই শব্দটা দ্বারা আমি স্পিকিং করার চেষ্টা করব। এরপরে হচ্ছে ওই শব্দটা দ্বারা আমি আবার কিছু লেখার চেষ্টা করব, আবার ওই শব্দটা দ্বারা আমি পড়ার চেষ্টা করব। তার মানে আমি যখন একটা শব্দকে 4টা কাজে ব্যবহার করব, পড়া, শোনা, বলা, লেখা, তখন কিন্তু আমার এই শব্দটা মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এইভাবে করে কিন্তু আমরা ইনশাল্লাহ নতুন নতুন শব্দ শিখতে পারি। তো এটি হচ্ছে একটা পরামর্শ, এবং আমাদেরকে আরো যেটি শিখতে হবে সেটি হচ্ছে যে পিছনের যে পড়াগুলো সেগুলো আমাদের রেগুলারলি রিভিউ করতে হবে, ঠিক আছে। আমরা আপনাদেরকে কয়েকদিন পর পরই পিছনের পড়াগুলো পড়াই। কেন পড়াই? ওই যে আমরা বললাম যে আমরা সায়েন্টিফিক থিওরি হচ্ছে একটা মানুষ যা শেখে পরের দিন বা কিছু পরে সে 70%টাই আবার ভুলে যায়। মানে 1 ঘন্টা পরেই আপনি 50% ভুলে যাবেন, আর 24 ঘন্টা পরেই আপনি হচ্ছেন 70% ভুলে যাবেন যদি আপনি এটা রিভিউ না করেন। তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ক্লাসে ভালো করছি, কিন্তু আমি অনুপস্থিত থাকার মধ্য দিয়ে আবার কিন্তু কয়েকদিন পর দেখা যাচ্ছে যে আমার অবস্থানটা আমি হারিয়ে ফেলছি। তো আইএলটিএস যারা দিবেন তাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে পড়াটা কিন্তু জরুরি, এই পদ্ধতিতে ভোকাবুলারিটা জরুরি। এরপরে আমরা আপনাদেরকে আরো কিছু ওয়েবসাইটের কথা বলবো, ওয়েবসাইটের আমরা লিস্ট দিব যেটি আপনাকে আইএলটিএস এর ব্যাপারে প্রিপারেশন নিতে আপনাকে সহায়তা করবে। তারপরে হচ্ছে
আমরা আপনাদের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কয়েকটা সফটওয়্যারের কথা আপনাদেরকে আমরা বলবো, যেটি আপনাদেরকে আলটিমেটলি গাইড করবে। তাহলে আমরা আপনাদের এবার আসেন কিছু মানে ইসের বিষয়ে কথা বলি, কিভাবে আমরা শিখতে পারবো শব্দ অর্থগুলো, আরো কিভাবে শিখতে পারবো। তো এখানে আমরা যে কয়টা পরামর্শ দিলাম আপনাদেরকে, এর সাথে সাথে আরো কিছু পরামর্শ আমরা যুক্ত করি। তাহলে আমরা বললাম প্রত্যেকটা শব্দই আমরা যেটি শিখবো সেটি হচ্ছে লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। ঠিক আছে, এই চারটার মধ্যে আমার এই স্ট্রাকচার গুলো আমাদের, এই জন্য আমরা আপনাদের যে বাসায় কাজ দিচ্ছি বা ই দিচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে কি, উদ্দেশ্যটা হচ্ছে আপনার যেন মনে থাকে সেই বিষয়টা। তাহলে আমরা বললাম এর পাশাপাশি আপনাদেরকে যেটা শিখতে হবে, আমাদের কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন আছে। হ্যাঁ, ইডিওমেটিক এক্সপ্রেশন, যেগুলো আমরা যদি মানে না শিখি এই ইডিয়মস গুলা, তারপর হচ্ছে ফ্রেজাল ভার্বস গুলা, তাহলে আমরা অনেক সময় মানে পিছনে পড়ে যাব। যেমন হচ্ছে আই অ্যাম টিকলড পিঙ্ক। টিকলড পিঙ্ক, এটার অর্থটা কেউ বলতে পারবেন? আই অ্যাম টিকলড পিঙ্ক এর অর্থটা কি? যেহেতু আপনারা বলছেন না, আমরা ধরে নিচ্ছি আপনারা পারবেন না, আমিও হয়তো পারতাম না। তো এখন দেখেন তো এইটার অর্থ আপনারা পারবেন কিনা। আই অ্যাম ভেরি হ্যাপি, এটা পারবেন আপনারা? আমি জি খুব স্যার, খুশি, আমি খুব খুশি। তাহলে আপনি যদি খুব খুশি হন, আই অ্যাম টিকল পিঙ্ক মানে হয়েছে আমি খুব খুশি। ঠিক আছে, তাহলে এই আই অ্যাম টিকল পিঙ্ক এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, এই জন্য আমাদের কিছু ইডিয়মস পড়ে ফেলতে হবে। তারপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বটা আমাদের পড়তে হবে। যেমন টু পুট অফ। হ্যাঁ, এটা আমরা পুট অর্থ মানে জানি রাখা, এভাবে যদি শব্দ শব্দ আমরা শিখি তাহলে হবে না, কিন্তু আমাদের শিখতে হবে একসাথে টু পুট অফ। টু পুট অফ এর শব্দের অর্থ কি হবে? হচ্ছে টু পোস্টপন। হ্যাঁ, পোস্টপনের অর্থ জানেন আপনারা? বলে না যে পোস্টপন করছে, আমরা বলি না পোস্টপন করছে খেলাটা, স্থগিত করা। স্থগিত করা, রাইট। তাহলে এই টু পুট অফ মানে হয়েছে কি করা? স্থগিত করা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদেরকে শব্দ অর্থ শেখার ক্ষেত্রে আরো ইডিওমেটিক এক্সপ্রেশন এবং ফ্রেজাল ভার্বস সেগুলো আমাদেরকে শেখার মানে শিখে ফেলতে হবে। এরপরে আসেন যে আমরা আরো কয়েকটা পদ্ধতিতে আমরা শিখতে পারি, যে পদ্ধতির মধ্যে একটা হচ্ছে অ্যাক্রোনিম বা নিমোনমিক। মানে আচ্ছা, ওই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আমরা কথা না বলি, আমরা এই কয়েকটা বিষয় সাথে যুক্ত করি। সেটি হচ্ছে যে আমরা কি কিভাবে শিখতে পারি। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। আচ্ছা, আমি মনে হয় একটু, আমার দেখা যায় লেখাটা নিচে যেগুলো না উপরে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মনে হয় কিছু মুছে তারপরে উপরে আবার লিখি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমরা আমাদের ওয়ার্ড গুলা শিখতে আরো যে পদ্ধতিগুলো ব্যবহার করতে পারি সেটি হচ্ছে এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, অর্থাৎ প্রয়োগ করা। আমরা ওই যেগুলো শিখলাম এগুলো চারটি উপায় প্রয়োগ করার মধ্যে দিয়ে আমরা শিখতে পারি। তারপর হচ্ছে আমরা সোশ্যাল, অর্থাৎ আমরা যে এই পরস্পর কথাবার্তা বলি বা বিভিন্ন ধরনের এনগেজমেন্ট হয়, সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি, তাই না? আমরা অনেক শব্দ শিখে ফেলি, এগুলো কিন্তু আমরা চাই না মুখস্থ করতে, কিন্তু হয়ে যায়। এরপরে হচ্ছে কানেকটিভিজম। এটি হচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্কিত হলে পরে আমরা বেশ কিছু বিষয়গুলো শিখে ফেলি। তারপরে শেখার ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু বিষয় হেল্প করে, যেমন হচ্ছে কালার। আপনি যখন
মানে কোনো কিছু মুখস্থ করবে তখন আপনি আন্ডারলাইন করলেন, কালার দিলেন বিভিন্ন। হ্যাঁ, এগুলো আমাদের শেখার ক্ষেত্রে মানে হেল্প করে। এরপর হচ্ছে ভিজুয়াল সাপোর্ট। আমরা যখন কোনো কিছু শিখতে চাই, সেটা যখন আমার চোখের সামনে আমি বিষয়টা দেখতে পাই, তখন কিন্তু আমার শেখাটা মানে অনেক বেশি প্রাণবন্ত হয়। তাহলে এই গেল হচ্ছে আমাদের শেখার বিষয়। এখন আমরা যা শিখলাম, এই শেখাটা আমাদের অনেক শব্দগুলো আমরা পারি, তাই না? আমরা বলি যে মুখে আসে, মানে মাথায় আসে কিন্তু মুখে আসে না, এরকম হয় না আমাদের অনেক সময়? আমাদের কিন্তু অনেক সময় এরকম ঘটনাটা ঘটে যে মাথায় আসে মুখে আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটে, সেটা সাধারণত ঘটে আমরা যে শব্দার্থগুলো পারি, মাথার মধ্যে আমাদের বাংলা বলি, ইংরেজি বলি, অ্যারাবিক বলি, যে শব্দার্থগুলো পারি সেটা আমরা দুই ভাগে মোটা দাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পেসিভ ভোকাবুলারি, একটা হচ্ছে পেসিভ ভোকাবুলারি, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি। পেসিভ ভোকাবুলারি কোনটা? পেসিভ ভোকাবুলারি গুলো হচ্ছে যেই শব্দার্থগুলো আমি মুখে আমার আসে না কিন্তু মাথায় আসছে, ঠিক আছে? আমরা হয়তো বাক্যটা পড়ে যাচ্ছি কিন্তু আমি প্রত্যেকটা পারি, কিন্তু আমাকে যখন এই যে আজকে আরবি ক্লাসে আমরা দেখলাম যে আমাদের যখন বলতে বলা হলো ইয়াস্তাইকিজু তাহিরা ইনদাল ফজর, তাই তো? আমরা এটা দেখলে সবাই বলে দিতে পারতেছি কি যে এটা মানে হচ্ছে এটা, কিন্তু যখন আমি বলতে যাচ্ছি তখন কিন্তু আমার শব্দটা মাথায় আসতেছে না। তো যেগুলো আমি পারি কিন্তু মাথায় আসে না, সেটাকে আমরা বলি পেসিভ ভোকাবুলারি। আর যেই বিষয়গুলো আমি পারি আবার বলতেও পারি, যেমন আইট রাইস, হ্যাঁ, আমি ভাত খাই বলতে বললে এখানে একদম টপ টু বটম আমরা সবাই বলতে পারবো। তারপর জার্নি বাই বোট, আমরা এই রচনাটা দেখা যাবে যে লিখতে দিলে অনেকেই লিখতে পারবো। তার মানে হচ্ছে এই বিষয়গুলো এটার বলে অ্যাক্টিভ ভোকাবুলারি, অর্থাৎ এইটা আমার সবসময় অ্যাক্টিভ। তো আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে শব্দ এই পেসিভ ভোকাবুলারি থেকে শব্দটা অ্যাক্টিভ ভোকাবুলারিতে কনভার্ট করতে হবে। সেটা করার উপায় কি? সেটা করার উপায় হচ্ছে আমাকে কনভারসেশন করতে হবে। আমাকে অন্য সাথে আমি যত বেশি কনভারসেশন করব, আমি যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমার পেসিভ ভোকাবুলারি গুলো আমার অ্যাক্টিভ ভোকাবুলারিতে কনভার্ট হবে, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা প্র্যাকটিসটা করি, তাহলে কিন্তু আমার ইংরেজির যে ভোকাবুলারিটা, সেই ভোকাবুলারিটা আমি রিচ করতে পারবো। আর আমরা আইএলটিএস বলি, যাই বলি, আমাদের মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলি, সবকিছুর সাথে কিন্তু আমাদের একটা ভোকাবুলারি পার্ট খুব জড়িত। এবং আমরা যদি এইভাবে করে করে আমাদের ভোকাবুলারির রেঞ্জটা বাড়াতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা যে প্ল্যানটা নিয়েছি সেই জায়গাটাতে আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো। তাহলে এইভাবে করে করে আমরা যদি প্ল্যান নেই, আগামী মানে 3 মাসের মধ্যে আইএলটিএস দিতে চান, এরকম কেউ এখানে আছেন গ্রুপে? আশা করছি হয়তো আপনারা কেউই নাই। বা 6 মাস পরে দিবেন এরকম কেউ আছেন? সেই সংখ্যাটাও আপাতত হয়তো জি নাই। ইনশাল্লাহ 6 মাস পরে বা এইচএসসি শেষ হওয়ার পরে দেওয়ার ইচ্ছা আছে। আপনি এখন মানে কোন ক্লাসে পড়েন? অ্যাসাইনমেন্ট করতেছি এইচএসসি 2021 ব্যাচ। সাধারণত বাংলাদেশ থেকে মানে আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে আমরা অনার্স শেষ হওয়ার পরে আমরা সাধারণত দেই, যেহেতু আমরা ম্যাক্সিমাম স্কলারশিপ গুলো বাংলাদেশের মাস্টার্সে আমরা অ্যাব্রোডে যাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আইএলটিএস এর মেয়াদ থাকে 2 বছর। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম স্টুডেন্ট অবস্থায়। ফলে 2 বছর মেয়াদ থাকে, তাই আপনারা যারা ধরেন মাস্টার্স বা অনার্স শেষ করে ফেলছেন, হয়তো তারাই এই বিষয়টা নিয়ে এখন মানে আপনাদের বেশি জরুরি। আর অন্যরা যারা, আমরা হয়তো আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে, আমরা যদি এখন থেকে মানে এই নিয়ম কানুন গুলো আস্তে আস্তে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা মানে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেরা আস্তে আস্তে তৈরি করতে পারবো। তো আপনাদের আজকে আমি এই যে ডিটেল কথাবার্তা বলা, এইটার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন মানে বোরিং না হয়ে যায়, আমরা যেন শিখতে গিয়ে খুব ক্লান্ত না হয়ে যায়, আমাদের যেন শেখাটা খুব মজার হয়। তাহলে আমরা কিভাবে কিভাবে শিখবো, ভোকাবুলারি গুলো কিভাবে রিচ করব, এবং গ্রামার আমরা শব্দের সাথেই শিখে ফেলবো, এটার জন্য আলাদা করে আমাকে মানে
আলাদা করে আমাকে টেন্স, তারপর হচ্ছে সেন্টেন্স, এরকম বিষয়গুলো আলাদা করে পড়তে হবে না। আমরা ধীরে ধীরে শব্দের সাথে আমি শিখে ফেলবো এটার ইউজেসটা কি হবে। তাহলে এই ছিল আজকে আপনাদের নিয়ে মানে কম বেশি আমাদের কথাবার্তা। এই টপিকের উপর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা? বা আজকের আমরা যে আলোচনাটা করলাম এটি কি আপনাদের মানে ভোকাবুলারি ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে শেখার ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এবার আসেন আপনাদেরকে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে আপনাদেরকে আমরা কোলোকেশনটা দেখাবো, আর কি দেখাবো মনে আছে? ভুলে গেছেন না? আচ্ছা, তো এবার চলেন আপনাদের একটু উদাহরণটা দেখাই। এখন কি আমার এটা দেখা যাচ্ছে? আমি এই যে, জি আচ্ছা ঠিক আছে। আহ, একজন একটা ওয়ার্ড বলেন তো, যে কেউ একটা ওয়ার্ড বলেন ইংরেজি। এখান থেকে না, অ্যাব্রোড। অ্যাব্রোড, অ্যাব্রোড না, অ্যাপ্রোসিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা দেখবো। ধরেন এই যে অ্যাব্রোড না, অ্যাব্রোড মানে কি আমরা জানি তো না? জি স্যার। ও আচ্ছা, এটা দেখা যাচ্ছে না মানে আপনাদের, আপনারা মানে হোয়াইট বোর্ডটা দেখতেছেন। আমি এইটাই জিজ্ঞেস করছিলাম যে আমার এইটা দেখেন কিনা আপনারা। দাঁড়ান এবার আমি দেখাচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। জি জি স্যার। জি এটা একটা ডিকশনারি, এটার নাম হচ্ছে কলিন্স ডিকশনারি, ঠিক আছে? collinsdictionary.com দিলে আপনারা এই ডিকশনারিটা পাবেন ইন্টারনেটে। তো আমরা এখানে একটা সার্চ দিলাম শব্দ লিখে, এখানে অ্যাব্রোড লিখে আমরা সার্চ দিলাম, আসলো না অ্যাব্রোড? জি অ্যাব্রোড স্যার। অর্থ কি আমরা জানি? জি স্যার। অ্যাব্রোড অর্থ কি একজন বলেন তো? বিদেশ বিদেশি। আচ্ছা দেখেন এখানে অ্যাব্রোড এর কি বলছে, ইফ ইউ গো অ্যাব্রোড ইউ গো টু এ ফরেন কান্ট্রি। তুমি যদি অ্যাব্রোডে যাও তাহলে তুমি একটা ফরেন কান্ট্রিতে যাবা। তাহলে ফরেন কান্ট্রি কি? বাইরে। দেশ। তাহলে যাহা ফরেন কান্ট্রি তাহাই অ্যাব্রোড। অ্যাব্রোড, আর যাহাই অ্যাব্রোড তাহাই ফরেন বিদেশ। কান্ট্রি। হ্যাঁ, ইউজুয়ালি অন হুইচ ইজ সেপারেটেড ফ্রম দ্য কান্ট্রি হোয়ার ইউ লিভ। আরো ব্যাখ্যা করে দিচ্ছে, ইউজুয়ালি অন হুইচ ইজ সেপারেটেড ফ্রম দ্য কান্ট্রি হোয়ার ইউ লিভ বাই অন ওশন অর এ সি। তুমি যেই কান্ট্রি থেকে আসছো সেই কান্ট্রি থেকে এটা কি করছে, পার্থক্য করছে আর একটা দেশ, ঠিক আছে? এরপরে কয়েকটা বাক্য কিন্তু ওরা লিখে দিছে। আই উড লাভ টু গো অ্যাব্রোড, আমি কি বাহিরে, দিস ইয়ার আমি এই বছর মানে আমার মানে বাইরে যাওয়ার কি আছে, আই লাভ টু গো মানে আমি বাইরে যেতে চাই আর কি, ঠিক আছে? পারহ্যাপস টু দ্য সাউথ অফ ফ্রান্স, সম্ভবত আমি দক্ষিণ ফ্রান্সে যাব। হ্যাঁ, তারপরে ওটা আর ড্যান্স ড্যান্স দিতে পারো দুই একটা? আস্তে 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 ব্যান্স ট্যান্স তো আমরা আসলে দিয়ে কি হবে, হ্যাঁ আমরা তো অনলাইনে আছি, একটু করে নিতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই যে অ্যাব্রোডটা দেখলাম, এই অ্যাব্রোডে আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে যে কোলোকেশন না, এই যে কোবিল্ড কোলোকেশন। তাহলে দেখেন, কম্পিট অ্যাব্রোড, ডিপ্লয় অ্যাব্রোড, এডুকেট অ্যাব্রোড, এক্সপ্যান্ড অ্যাব্রোড, এক্সপোর্ট অ্যাব্রোড, ফ্লি অ্যাব্রোড, ইনভেস্ট অ্যাব্রোড, লাইভ অ্যাব্রোড, মার্কেট অ্যাব্রোড, হ্যাঁ, পার্সেস অ্যাব্রোড, সেল অ্যাব্রোড, সেন্ড অ্যাব্রোড, শিপ অ্যাব্রোড, স্প্রেড অ্যাব্রোড, স্টেশন অ্যাব্রোড, ট্রেন অ্যাব্রোড, ট্রান্সফার অ্যাব্রোড, ট্রাভেল অ্যাব্রোড, ভেঞ্চার অ্যাব্রোড। তাইলে অ্যাব্রোড দিয়ে আমরা দেখলাম অনেকগুলো বাক্য আছে। তো কম্পিট অ্যাব্রোড আমরা যদি আবার সার্চ করি, কম্পিট অ্যাব্রোড আবার আমাদেরকে বলতেছি কি যে কম্পিট অ্যাব্রোড
আচ্ছা, আমরা মেইন যেটি বলতে চাচ্ছি, আপনারা যখন এই কোলোকেশনটা শিখে ফেলবেন, ঠিক আছে, যে এই অ্যাব্রোডটা কিসের সাথে সাথে বসে, তখন আমার কিন্তু দেখা যাবে বাক্যে যখন এই অ্যাব্রোড আসবে তখন আমার মাথায় অটোমেটিকলি আমার মনে হবে যে এটার কাছাকাছি এই ওয়ার্ডগুলো থাকতে পারে। তা আমি কোলোকেশনটা শেখার বড় সুবিধা হচ্ছে আমি যখন লিসেনিং এ শুনবো তখন আমার কিন্তু লিসেনিংটা ক্যাচ করা আমার জন্য সহজ হবে। এরপরে আমরা যখন এই কোলোকেশনের ওয়ার্ড ধরে ধরে আবার আমি যখন অর্থটা করব তখন কিন্তু আমি আবার এই অনেকগুলা মিনিং পেয়ে যাব। এরপরে আমরা এই যেই ওয়ার্ডগুলো শিখেছি সেই ওয়ার্ডগুলোর যখন আবার একজনে বললেন যে কি যেন অ্যাপ্রোপ্রিয়েট না, এই যে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে এই যে দেখেন যে অ্যাপ্রোপ্রিয়েটের অর্থটা কি বলছেন, এই যে আমরা গ্রামার দেখাবো সেটি বলছিলাম, সেটি আপনার এই যে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটা বলছে যে ওয়ার্ড ফর্মস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এই ওয়ার্ডটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েটস হবে, মানে এস যোগ হবে শেষে। এটা কোন ফরম্যাটে থাকবে, প্রেজেন্ট পার্টিসিপলে থাকবে, ঠিক আছে। আবার অ্যাপ্রোপ্রিয়েটিং, এটি হচ্ছে পাস্ট টেন্স অ্যাপ্রোপ্রিয়েটিং, আর পাস্ট পার্টিসিপল কি থাকবে, অ্যাপ্রোপ্রিয়েটেড। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে শব্দের গ্রামারটা। এরপরে আমরা আপনাদেরকে সামনে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিছু, এই বাক্যটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা মূলত কিছু সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে আমার উচ্চারণ বোঝার জন্য। সেই সিম্বলটা নিয়ে আমরা আপনাদেরকে একটা ক্লাস নিব, যেই ক্লাসটা আমার মনে হয় যে একসাথে আরবি মাখরাজ এবং হচ্ছে ইংরেজির মাখরাজ, হ্যাঁ, বা হচ্ছে ইংরেজির উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন, এগুলো নিয়ে আমরা একদিন একটা ক্লাস নিব। সেটার উপর আপনাদেরকে আমরা একটা সফটওয়্যারও দিব, সেটি দেখলে পরে আপনারা ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা ধরতে আরো আপনাদের সুবিধা হবে। তো আমরা যেটি দেখাইলাম, তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েটের আমরা এই দেখলাম যে ওয়ার্ডের গ্রামার, আপনারা এভাবে ডিকশনারিতে ওয়ার্ডের গ্রামারটা খুঁজে পাবেন। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, সামথিং দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইজ সুইটেবল অর অ্যাকসেপ্টেবল ফর এ পার্টিকুলার সিচুয়েশন, এখানে অ্যাডজেক্টিভটাও দেয়া আছে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েটের সিনোনিম বা সমর্থবোধক শব্দগুলা কি, আমরা এই যে দেখি সুইটেবল, রাইট, ফিটিং, ফিট, ঠিক আছে। এরপরে আমি যদি আরো সিনোনিম দেখতে চাই, এখানে লেখছে মোর সিনোনিম অফ, আমরা কিন্তু আরো ডিটেল দেখতে পাবো। তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটির অ্যাডভার্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি, তারপরে অ্যাপ্রোপ্রিয়েটনেস, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এইগুলা আমরা দেখি যে সবই হচ্ছে কি এই মানে শব্দের গ্রামার। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটের ভার্বটা কি হবে, অ্যাপ্রোপ্রিয়েটের ভার্ব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটস, হ্যাঁ, ইফ সামওয়ান অ্যাপ্রোপ্রিয়েটস সামথিং হুইচ ডাজ নট বিলং টু দেম দে টেক ইট ইউজুয়ালি উইদাউট দ্য রাইট টু ডু সো। এভাবে আমরা ভার্ব যখন অ্যাপ্রোপ্রিয়েট হবে তখন তার সিনোনিমটা কি হবে, সেইজ, টেক, ক্লেম, অ্যাজিউম। তাহলে এই শব্দের শব্দের অর্থগুলো কিন্তু আমরা শিখে ফেলতে পারবো। এরপরে অ্যাপ্রোপ্রিয়েটের উচ্চারণটাও কিন্তু আপনারা এখানে গিয়ে পাবেন। তো এরকমের বিস্তর আমরা শব্দগুলো নিয়ে যখন আমরা দেখাশোনা করব করব তখন কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানতে পারবো। এরপর আমরা আপনাদেরকে কিছু মোবাইল ফোনে কিছু ওয়েবসাইটের নাম বলতে চাই যেগুলো আপনাদেরকে হেল্প করবে আপনাদের এই শব্দ শেখার ক্ষেত্রে, যেগুলো আপনাদেরকে হেল্প করবে। তাহলে সেগুলোর মধ্যে আছে কি, আমি আবার একটু ইসে যাচ্ছি। আচ্ছা, অলরেডি আপনাদের মনে হয় ক্লাসের টাইম ওভার হয়ে যাচ্ছে নাকি, ক্লাস চলবে নাকি অফ করবো, চলবে? আচ্ছা ইনশাল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি যেগুলো আপনাদের মোবাইলের ইসে হেল্প করবে। এটি হচ্ছে হোয়াইট বোর্ডে একটু আমরা যাই, আপনারা মোবাইল অ্যাপসে যাবেন, ঠিক আছে। মোবাইল অ্যাপসে আমরা এগুলো পুরোনো গুলো ডিলিট করে দিচ্ছি। ইরেজার দিয়ে ব্যাস আমরা আবার টেক্সট নিয়ে নেই একটা। তাহলে আপনাদেরকে কয়েকটা সাইট দেখায় দিচ্ছি, যে সাইটগুলো একটা হচ্ছে আপনারা মোবাইলে পাবেন প্লে স্টোরে, ঠিক আছে, মেমরিজ,
তারপরে হচ্ছে কুইজলেট, তারপর হচ্ছে টিনি কার্ডস, তারপর হচ্ছে অঙ্কি। এগুলো আপনাদেরকে মানে হেল্প করবে এবং আমরা হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনারা এগুলো কিভাবে কিভাবে ব্যবহার করবে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তারপরে আপনাদেরকে আর কি ওয়েবসাইট দেখাতে পারি, আপনাদেরকে আর একটা ওয়েবসাইট দেখাতে পারি আমরা। এটি হচ্ছে হ্যাঁ, এটার চারটার নাম হইলো, আচ্ছা আপনাদের আরো কিছু আমরা দেখাবো, একটু জাস্ট ওয়েট। আপনারা বিবিসির মানে লিসেনিংটা ডেভেলপ করার জন্য বিবিসি কিছু পডকাস্ট আছে, আমি এই লিংকটা আপনাদেরকে হোয়াইটবোর্ডে দিচ্ছি, যেটা আপনাদেরকে হেল্প করবে। এই যে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা এটি আপনাদের কিভাবে দিলে পরে ভালো হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে মনে হয় ভালো হইতো। এটা এটা মনে হয় যে আমরা আপনাদের গ্রুপে দিলে ভালো হবে না? জি, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ just, গ্রুপে। ভিডিওটা যদি আপলোড করা হয় ওইটার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিল। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আরো কয়েকটা ওয়েবসাইট, এগুলো আমি এই মুহূর্তে আমার কাছে নেই, আমি এগুলো আবার আপনাদেরকে আগামীকাল ইনশাআল্লাহ প্রোভাইড করব, ঠিক আছে? তবে আপনাদেরকে যেটি এনশিওর করতে হবে সেটি হচ্ছে মানে খুব মজা করে করে আমাদেরকে শিখতে হবে, এবং এই 3 মাস আপনার জীবনের সর্বোচ্চ পড়াটা দিবেন এবং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। তাহলে আমি যেগুলো ওয়েবসাইট অলরেডি দিলাম, আগামীকাল আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি এইগুলো দিয়ে দিব, যেগুলো থেকে আপনারা হেল্প নিতে পারবেন আর কি। তাহলে এই ছিল আজকের আমাদের মোটামুটি আপনাদের নিয়ে ক্লাস। আর তাহলে বোঝা গেল যে আমাদের রিভিউ করাটা কতটুকু জরুরি। তাহলে আপনারা যারা ধরেন এখন পর্যন্ত ক্লাসে মানে সরব না, বা আপনারা ক্লাসে কথা বলতে চান না, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি বাসায় বসে অন্তত কথাটা বলা শুরু করে দেন, হ্যাঁ, অন্যদের সাথে শুরু করে দেন, তারপরে ক্লাসেও আপনি আপনার পারফরমেন্সটা শো করেন। কারণ হচ্ছে আপনার এই জড়তাটা না ভাঙলে পরে আপনাকে মানে ভাষাগত জায়গাতে আসলে কোনো হেল্প করার সুযোগ থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যারা ধরেন মনে করছেন যে আপনার উচ্চারণটা হয়তো ঠিক হচ্ছে না, তাহলে আমরা আপনাদেরকে এই পর্যন্ত 7টা স্ট্রাকচার পড়ালাম। আপনি কিন্তু ডেইলি যদি 5টা স্ট্রাকচার ধরে ধরেও পড়ে ফেলেন, তাহলে কিন্তু 10 দিনের মধ্যে আপনি পিছনের পড়াগুলো কভার করে ফেলতে পারবেন। তো এইভাবে করে করে আমরা যেন আমাদের পিছনের গ্যাপগুলো রিভিউ করি, বারবার রিভিউ করি। আমি যেন যখন অন্য কাজে ব্যস্ত থাকি তখন যেন আমি শুনি, আমি যেন প্রতিদিন অল্প কিছু দেখি। তারপরে আপনাদেরকে আরো একটু যাদের ইউটিউব আছে তাদেরকে আমি আরেকটা সাইডের কথাই বলবো, এই যে ধরেন হচ্ছে রিকি স্টিভস, আমি এই লিঙ্কটাও আপনাদেরকে বলবো যে উনি হচ্ছে সারা পৃথিবী আপনি চাইলে এখন ঘুরে ফেলতে পারেন, ঠিক আছে? তো ওনার এই সাইটটাও আমি আপনাদের লিঙ্কটা আমি আপনাদেরকে কপি করে দিচ্ছি। উনি সারা দেশ নিয়ে মোটামুটি ওনার এটা করে আর কি। তো আপনি সাবটাইটেল দিয়ে দেখা গেল ওটা মজা করে আপনি দেখলেনও, আপনি ইরান ঘুরে আসলেন, আপনি হচ্ছে মিশর ঘুরে আসলেন, আবার হচ্ছে সাথে সাথে আপনার ইংরেজি গুলো আপনি দেখলেন যে উনি কোনটারে কি বলতেছে, ঠিক আছে? একটা প্রয়োজনে আপনি 10 বার দেখলেন, ওনার 20-25 মিনিটের করে এক একটা ভিডিও আছে। তাহলে আমি এটা আপনাদের চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে আপনি ওনার বেশ ভালো ডকুমেন্টারি পাবেন এবং দেখে দেখে আপনাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? তাহলে উদ্দেশ্য হচ্ছে আমরা এগুলো দেখে দেখে শিখবো, পড়ে পড়ে শিখবো, শুনে শুনে শিখবো, লিখে লিখে শিখবো। এই 4টা উপায় যখন আমরা এভাবে প্র্যাকটিসটা করব, ইনশাআল্লাহ আমাদের ভাষাগত সমস্যা আর থাকবে না, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আপনাদের কারো কোনো আর কোশ্চেন আছে? জি, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রায় এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে ক্লাস নিব, ক্লাসে বলবো। কিন্তু যারা ক্লাসটা মিস করবেন তারা কিন্তু আসলে অনেক কিছুই মিস করবেন।
ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের। আজকে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।